মার্চ ২০২৪ সাল। একজন মানুষ হঠাৎ অনুভব করলেন তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে এবং শরীর আর সাড়া দিচ্ছে না। তিনি তখনও কোনো কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, কারণ তার অভ্যাসই হলো থামা নয়, এগিয়ে যাওয়া। কিন্তু চিকিৎসকরা যখন পরীক্ষা করলেন, তখন দেখা গেল মাথার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে এবং যদি সেই মুহূর্তে অপারেশন না হয় তাহলে মৃত্যু অনিবার্য। জরুরি ব্রেইন সার্জারি হলো এবং মাত্র ৩ দিন পরে সেই মানুষ আবার মঞ্চে উঠলেন, লক্ষ মানুষের সামনে, হাসি মুখে। এই মানুষটির নাম সদ্গুরু জগ্গি বাসুদেব। ১১ মিলিয়নেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার যার। ডাব্লিউএইচও পুরস্কার পেয়েছেন যিনি এবং পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক নেতাদের একজন যাকে বলা হয়। কিন্তু সেই রাতের গল্প, সেই অপারেশনের গল্প এবং ৩ দিন পরে মঞ্চে ফেরার গল্প, এই গল্পটা এখনো অনেকের সম্পূর্ণভাবে জানেন না। আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্পটা বলবো সম্পূর্ণভাবে, তথ্যের আলোকে এবং প্রশ্নের সাথে। সদ্গুরু কে? একটি অসাধারণ জীবনের সংক্ষিপ্ত পরিচয় চলুন দেখিনি। জগ্গি বাসুদেব, যাকে পৃথিবী চেনে সদ্গুরু নামে, ১৯৫৭ সালে কর্ণাটকের মহীশূরে জন্মগ্রহণ করেছিলেন একটি সাধারণ পরিবারে। বাবা ছিলেন রেলওয়ের চিকিৎসক এবং ছোটবেলা থেকেই জগ্গি ছিলেন একজন অদ্ভুত ছেলে। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন, সাপ ধরতেন, পাহাড়ে একা যেতেন এবং প্রচলিত কোনো নিয়মের মধ্যে তিনি নিজেকে আটকে রাখতে চাইতেন না। মাইসের ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেসি স্নাতক হওয়ার পর তিনি ব্যবসায় নামবেন এবং বেশ সফলও হলেন। কিন্তু ১৯৮২ সালে মহীশূরের চামুন্ডি পাহাড়ে বসে তার জীবন বদলে গেল সম্পূর্ণভাবে। তিনি বলেন, সেই দিন তিনি এমন একটি অভিজ্ঞতা পেলেন যা তার সব ধারণা উল্টে দেয়। সেই অভিজ্ঞতার পরে সদ্গুরু ব্যবসা ছেড়ে দিলেন এবং মানুষের কাছে ধ্যান এবং আধ্যাত্মিকতার পথ দেখানোর কাজে নিজেকে উৎসর্গ করলেন। ১৯৯২ সালে তিনি প্রতিষ্ঠা করলেন ঈশা ফাউন্ডেশন, যা আজ পৃথিবীর ৩০০টিরও বেশি শহরে সক্রিয় এবং কোটি কোটি মানুষকে স্পর্শ করছে। মোটরসাইকেল এবং মুক্ত মানুষ, দুর্ঘটনার আগে গল্প। সদ্গুরুর সাথে মোটরসাইকেলের একটা গভীর সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা বোঝা দরকার, কারণ এটাই পুরো ঘটনার প্রেক্ষাপট। সদ্গুরু মোটরসাইকেল চালানোকে শুধু যানবাহন হিসেবে দেননি, এটা তার কাছে একটি ধ্যানের মতো, একটি মুক্তির মতো, যেখানে বাতাসের সাথে শরীরের মিলন হয়। তিনি দীর্ঘ মোটরসাইকেল যাত্রা করেছেন ভারতে, বিদেশে এবং এই যাত্রাগুলোকে তিনি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। ২০২৪ সালের শুরুর দিকে সদ্গুরু ছিলেন অত্যন্ত ব্যস্ত। বিভিন্ন পরিবেশ আন্দোলন, কাবেরী কলিং, মাটি রক্ষার আন্দোলন এবং আন্তর্জাতিক সফরে তার সময় চলে যাচ্ছিল। এই ব্যস্ততার মাঝেও মোটরসাইকেল ছিল তার একটু একা থাকার সুযোগ। কিন্তু সেই মোটরসাইকেলই একটি দুর্ঘটনার সূচনা করেছিল, যার পরিণতি হয়েছিল ইমার্জেন্সি ব্রেইন সার্জারিতে। দুর্ঘটনা থেকে রক্তক্ষরণ যা ঘটেছিল ২০২৪ সালের মার্চ মাসে, সদ্গুরু একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলেন, যেখানে তার মাথায় আঘাত লাগলো। প্রথমে হয়তো আঘাতটাকে সামান্য মনে হয়েছিল, কারণ সদ্গুরু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, থামেননি। কিন্তু তারপর তার অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করলো। মাথা ব্যথা তীব্র হলো, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে লাগলো এবং শরীর আর স্বাভাবিক থাকলো না। চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন যে মাথার ভেতরে, অর্থাৎ মাথার খুলি এবং মস্তিষ্কের মাঝখানের স্তরে রক্তক্ষরণ হচ্ছে। এই অবস্থা অত্যন্ত বিপজ্জনক, কারণ জমাট রক্ত মস্তিষ্কের উপরে চাপ দেয় এবং যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যু হতে পারে। দিল্লির একটি হসপিটাল জরুরি ভিত্তিতে ভর্তি করা হলো সদ্গুরুকে এবং এমার্জেন্সি ব্রেইন সার্জারির অপারেশনের রাত, যে রাত পৃথিবী দেখেনি, সেই অপারেশনের রাতে ঈশা ফাউন্ডেশনের লক্ষ লক্ষ ভক্ত জানতেন না কি হচ্ছে, কারণ প্রথমে বিষয়টা প্রকাশ্যে আসেনি। কিন্তু হসপিটালের তখন অন্য একটি গল্প চলছিল। নিউরোসার্জনরা অপারেশন করছিলেন, মস্তিষ্কের উপর থেকে জমা রক্ত সরানো হচ্ছিল এবং প্রতিটি মুহূর্ত ছিল গুরুত্বপূর্ণ। এই অপারেশনে সাধারণত মাথার খুলিতে ছিদ্র করে জমা রক্ত বের করা হয়। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। অপারেশন সফল হলো, সদ্গুরু বেঁচে গেলেন। কিন্তু সাধারণত এই ধরনের অপারেশনের পরে রোগীকে কমপক্ষে ২ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে রাখা হয় এবং তারপরও সম্পূর্ণ সুস্থ হতে মাস লেগে যায়। কিন্তু সদ্গুরুর ক্ষেত্রে কি হলো? ৩ দিন পরে মঞ্চে, যা বিশ্বাস করা খুবই কঠিন। অপারেশনের মাত্র ৩ দিন পরে সদ্গুরু আবার মঞ্চে উঠলেন, লক্ষ মানুষের সামনে, হাসি মুখে কথা বললেন এবং নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। এই ঘটনাটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল এবং মানুষ অবাক হয়ে গেল। চিকিৎসকরা বললেন যে
দিনে সম্পূর্ণ সুস্থ হওয়া চিকিৎসা বৈজ্ঞানিকভাবে অসম্ভব, তবে এটা নির্ভর করে আঘাতের গভীরতার উপরে, অপারেশনের সাফল্যের উপর এবং রোগীর শারীরিক ক্ষমতার উপরে। সদ্গুরু নিজে বলেছেন যে ধ্যান এবং শারীরিক সুস্থতার দীর্ঘ অভ্যাস তার পুনরুদ্ধারে সাহায্য করেছে। কিন্তু বিং ইনসাইড মনে করে যে এটা নিয়ে সৎ প্রশ্নও করা দরকার, কারণ একটি ব্রেইন সার্জারির 3 দিনের মধ্যে বড় মঞ্চে বক্তৃতা করাটা চিকিৎসকদের পরামর্শের বিপরীত হতে পারত। তবুও যা ঘটেছে তা ঘটেছে, এবং এই দ্রুত ফিরে আসাটা মানুষের কল্পনাশক্তিকে উদ্দীপিত করেছে। পুরস্কার এবং বৈশ্বিক স্বীকৃতি, বিতর্কের মাঝেও সম্মান পেয়েছেন। সদ্গুরুর জীবনে এই অপারেশনের পাশাপাশি আরেকটি বড় ঘটনা ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও তাকে একটি বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন। ফিট ফর লাইফ পুরস্কারটি দেওয়া হয়েছে তার মাটি রক্ষার আন্দোলন এবং মানুষের স্বাস্থ্য সচেতনতার আবেদনের জন্য। ফিট ফর লাইফ পুরস্কারটি দেওয়া হয়েছে তার মাটি রক্ষার আন্দোলন এবং মানুষের স্বাস্থ্য সচেতনতায় অবদানের জন্য। কিন্তু এই পুরস্কার নিয়েও বিতর্ক আছে, কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে ডব্লিউএইচও কি সঠিক মানদণ্ডে এই পুরস্কার দিয়েছে। পুরস্কারের পক্ষে যুক্তি হলো যে সদ্গুরুর সেফ সোয়েল আন্দোলন পৃথিবীর 134টি দেশে পৌঁছেছে এবং মাটির জৈব পদার্থ রক্ষার বিষয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরস্কারের বিপক্ষে যুক্তি হলো যে সদ্গুরুর কিছু বক্তব্য বৈজ্ঞানিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তার ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে কিছু তদন্ত হয়েছে। বিং ইনসাইড মনে করে উভয় দিকেই সততার সাথে দেখা দরকার। 11 মিলিয়ন ইউটিউব এবং ডিজিটাল সাম্রাজ্য, আধ্যাত্মিকতার নতুন মুখ। দেখুন, সদ্গুরুর ডিজিটাল উপস্থিতি বোঝা দরকার, কারণ এটাই তার আগের প্রজন্মের আধ্যাত্মিক নেতাদের থেকে আলাদা করে। 11 মিলিয়নেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলোয়ার। 11 মিলিয়নেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ইনস্টা এবং এক্স ফলোয়ার এবং ঈশা ফাউন্ডেশনের বিশাল অনলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে সদ্গুরু একটি ডিজিটাল সাম্রাজ্য তৈরি করেছেন। তার ইউটিউব ভিডিওগুলোতে ধ্যান থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞান থেকে শুরু করে রাজনীতি, সব বিষয়ে তিনি কথা বলেন, এবং এই কন্টেন্টের মান এবং উপস্থাপনা এতটাই পেশাদার যে তরুণ প্রজন্মের কাছে সদ্গুরু শুধু একজন আধ্যাত্মিক নেতা নন, তিনি একজন থট লিডার। তিনি আইআইএম এর মঞ্চে কথা বলেন। ড্যাভোসের বক্তৃতা দেন, বিশ্বের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তারপরও বলেন যে সবকিছুই ধ্যানের পথে একটি পদক্ষেপ। এই সংমিশ্রণ অনেকের কাছে অনুপ্রেরণার এবং অনেকের কাছে প্রশ্নের, বিতর্ক এবং সমালোচনা। সম্পূর্ণ ছবির জন্য বিং ইনসাইট সবসময় সম্পূর্ণ ছবি দেখায়, এবং সদ্গুরু সম্পর্কে বলতে গেলে বিতর্কগুলো উল্লেখ করা দরকার। সদ্গুরুর স্ত্রী 1997 সালে নিয়ে একটি তদন্ত হয়েছিল, যদিও পরে চার্জ প্রমাণিত হয়নি এবং মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। ঈশা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে কিছু প্রাক্তন অনুগামী প্রশ্ন তুলেছেন এবং একটি কাল্টের মতো পরিবেশ তৈরির অভিযোগ এসেছে। তার কিছু বক্তব্য, বিশেষত বিজ্ঞান সম্পর্কিত কিছু মন্তব্য, বিজ্ঞানীদের দ্বারা সমালোচিত হয়েছে। তামিলনাড়ুতে একটি পাহাড় কেটে ঈশার কার্যক্রম চালানো নিয়ে পরিবেশ আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, এই যুক্তিতে যে একজন পরিবেশ রক্ষাকারী নেতার এই কাজটা সব বিরোধী। এই বিতর্কগুলো বিং ইনসাইট উপেক্ষা করতে পারে না, কারণ সম্পূর্ণ সত্য মানে শুধু ভালো দিক নয়, প্রশ্নগুলো। সদ্গুরুর প্রভাব এখন শুধু ভারতে নয়, পৃথিবীর 175টিরও বেশি দেশে ঈশা ফাউন্ডেশনের উপস্থিতি আছে। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আফ্রিকা, সব জায়গায় মানুষ সদ্গুরুর কথা শুনছেন, তার ধ্যান পদ্ধতি অনুসরণ করছেন এবং ঈশা ইয়োগার অংশ নিচ্ছেন। কিন্তু কেন এত মানুষ এই মানুষটির দিকে টানা পড়েন? মনোবিজ্ঞানীরা বলেন যে সদ্গুরুর সাফল্যের কারণ হলো তিনি 3টা জিনিস একসাথে দেন। প্রথমত, আধুনিক ভাষায় প্রাচীন জ্ঞান। দ্বিতীয়ত, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। এবং তৃতীয়ত, ব্যক্তিগত জীবনে প্রয়োগযোগ্য ব্যবহারিক পদ্ধতি। আধুনিক মানুষ যখন ধর্মের প্রচলিত রূপ থেকে দূরে সরে যাচ্ছেন কিন্তু আধ্যাত্মিকতার খোঁজ হারাচ্ছেন না, তখন সদ্গুরু একটি সেতুর মতো কাজ করেন। ধ্যানের বিজ্ঞান, সদ্গুরুর মূল শিক্ষা কি তবে? সদ্গুরুর সবচেয়ে বড় অবদান হয়তো তার ধ্যান পদ্ধতিতে, বিশেষত সম্ভাবী মহামুদ্রা এবং ইনার ইঞ্জিনিয়ারিং।
ইনার ইঞ্জিনিয়ারিং একটি 7 দিনের কার্যক্রম যেখানে মানুষকে একটি নির্দিষ্ট ধ্যান পদ্ধতি শেখানো হয় এবং এই কার্যক্রমটি পৃথিবীর 30টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে। এমআইটি, হার্ভার্ড এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মহামুদ্রার উপর গবেষণা হয়েছে এবং কিছু ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধ্যান রক্তচাপ কমায়, মানসিক চাপ হ্রাস করে, ঘুমের মান উন্নত করে এবং সামগ্রিক জীবন মান উন্নত করে। সাদগুরু এই বৈজ্ঞানিক ভিত্তিটাকে তার শিক্ষার কেন্দ্রে রেখেছেন এবং এটাই তার প্রচলিত ধর্মীয় নেতাদের থেকে আলাদা করে। সেফ সয়েল আন্দোলন, যেখানে আধ্যাত্মিকতা পরিবেশ হয়ে যায়। সদ্গুরুর সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি হলো সেফ সয়েল আন্দোলন, যেখানে তিনি একা মোটরসাইকেলে 27টি দেশে ঘুরেছেন এবং মাটি রক্ষার বার্তা দিয়েছেন। এই যাত্রাটি 100 দিনের বেশি চলেছিল এবং ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং নীতি নির্ধারকরা তার সাথে দেখা করেছেন এবং মাটি রক্ষার নীতিমালা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন যে মাটির জৈব পদার্থ কমে যাওয়া সত্যি একটি বড় বৈশ্বিক সমস্যা এবং এই বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি। কিন্তু কিছু কৃষি বিশেষজ্ঞ প্রশ্ন করেছেন যে সদ্গুরুর প্রস্তাবিত সমাধানগুলোর সব ক্ষেত্রে কার্যকর কিনা। এই আন্দোলন সদ্গুরুকে একটি বৈশ্বিক পরিবেশ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং এটাই হয়তো ডব্লিউএইচও পুরস্কার পাওয়ার পেছনের মূল কারণ। একটি মোটরসাইকেল দুর্ঘটনা, একটি ইমার্জেন্সি ব্রেন সার্জারি এবং 3 দিনের মধ্যে মঞ্চে ফেরা। এই গল্পটা যাই হোক সাধারণ না। সদ্গুরু জগ্গি বাসুদেব একটি জটিল এবং বহুমাত্রিক মানুষ, যাকে কোনো একটি সরল সংজ্ঞায় ফেলা কঠিন। একদিকে তিনি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন, ধ্যানের পথ দেখিয়েছেন, পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে তাকে ঘিরে প্রশ্ন আছে, বিতর্ক আছে এবং সমালোচনা আছে যা সম্পূর্ণ উপেক্ষা করা সৎ নয়। বিং ইনসাইড মনে করে যে সদ্গুরুর গল্পটা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করে। আমরা কি একজন মানুষের ভালো দিকগুলো নিতে পারি এবং একই সাথে তার প্রশ্নবিদ্ধ দিকগুলো নিয়ে সৎ থাকতে পারি? অন্ধ ভক্তি এবং অন্ধ বিরোধিতা দুটোই সত্যকে মেঘে ঢেকে দেয়। সত্যিকারের অনুসন্ধান মানে দুটো চোখ খোলা রেখে দেয়, ভালোটা নেওয়া এবং প্রশ্নগুলো করা। এটাই সত্যের সন্ধানের পথ। বিং ইনসাইড সত্যের সন্ধানে।